ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে নেওয়া হলো সিঙ্গাপুর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। সময় সংবাদে খবর প্রচারের পর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। বুড়িগঙ্গা প্রশস্তকরণে বরাদ্দের সিদ্ধান্ত, কাল থেকে ফের শুরু উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও হয়নি অনেক ক্ষেত্রেই, বললেন সিইসি। অভাব রয়েছে দৃঢ়তার। এবং চিনি ছাড়া নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে সব ভোগ্যপণ্যের দাম। ভোজ্য তেল, ডাল, আদা, পেঁয়াজের দর কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। বিকেল 3:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা জানান, ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সব মহলে দুদিনের উৎকণ্ঠা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দেশি বিদেশি চিকিৎসকদের নানা তৎপরতার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাকি চিকিৎসা। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি। পরীক্ষা করে দেখেন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। এরপরই সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। জানান, দেবী শেঠির পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে, সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখন ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম। উনিও বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনও শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের। ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল, আজকে ঝুঁকি কম, কিন্তু উনি শঙ্কামুক্ত নন। মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে অ্যাম্বুলেন্স। রোববার ভোরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টের 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী প্রসাদ শেঠি। ওবায়দুল কাদেরকে সেবা দেয়া চিকিৎসকদের প্রশংসা করে তাদের শুভেচ্ছা জানান ডাক্তার দেবী শেঠি। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওবায়দুল কাদেরকে দেখতে আসা বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে বিকেলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ডাক্তার শেঠি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে উন্নত দেশে যেমন চিকিৎসা দেয়া হয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রীকেও সেই সেবায় দিয়েছেন বাংলাদেশের চিকিৎসকরা। জনপদে সময়ে আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফার উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা। ভোটারদের ব্যাপক উৎসাহ, মাঠে ব্যস্ত প্রার্থীরা।
সময় সংবাদে খবর প্রচারের পর ঢাকার চারপাশে নদীর জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সংশোধন করা হয়েছে বুড়িগঙ্গা সহ 4টি নদীর তীরে অবকাঠামো নির্মাণ প্রকল্প। সকালে বুড়িগঙ্গা ও তুরাগ নদী তীরে উচ্ছেদ হওয়া এলাকা পরিদর্শন শেষে নৌপরিবহন সচিব একথা জানান। খননের জন্য আলাদা বরাদ্দ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে আবার শুরু হবে 12 দিনের নদী দখলদার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযান শেষে ঢাকার চারপাশের নদীর তীরে অবকাঠামো নির্মাণের জন্য 848 কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে সেখানে নদীর জায়গা দখলমুক্ত করতে খননের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, জানিয়ে গত শনিবার খবর প্রচার করে সময় সংবাদ। প্রতিবেদন প্রচারের পর রোববারই মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করে সোমবার প্রকল্প এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও বিএডব্লিউটি এর সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সোমবার বুড়িগঙ্গা ও তুরাগপাড়ে উচ্ছেদ হওয়া এলাকা দেখতে যান নৌপরিবহন সচিব। পরিদর্শন শেষে প্রকল্পটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যখন আমরা প্রকল্পটা ডিজাইন করেছি তারপরেও তো অনেক অবৈধ কাঠামো কনস্ট্রাকশন হয়ে গেছে। আমাদের যে হিসাব ছিল সেই হিসাবের বেশি আরো হয়ে গেছে। সেই জন্য আমরা এই প্রকল্পকে রিভিশন করব, আমরা খনন করব, বুলডোজার দিয়ে, তারপরে ড্রেজার দিয়ে, এক্সকাভেটর দিয়ে এগুলো অপসারণ করব এবং এর যে মাটি আমি এগুলো বিক্রি করে দিতে বলেছি। মঙ্গলবার থেকে ফের উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে সচিব বলেন, উচ্ছেদের পাশাপাশি সব দখলদারদের জরিমানাও করা হবে। যদি বিআইডব্লিউটি এর কোনো সহযোগিতা থাকে বা অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা থাকে সেগুলো আমরা তদন্ত করে দেখছি এবং সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দ্বিতীয় ধাপের উচ্ছেদ কার্যক্রম কালকের থেকে আমরা শুরু করব। এটা 12 দিন ব্যাপী শুরু হবে। প্রথম দফা উচ্ছেদ অভিযানে 1721টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও কোনো কোনো ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেরকম অবস্থানে সেরকম সেই দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। শুধু বলছে স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করব, ভালো নির্বাচন করব, কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দুপুরে ময়মনসিংহের 12টি উপজেলায় চলে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। যশোরে উপজেলা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 8 উপজেলার প্রার্থীরা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। ভোলার 6 উপজেলায় 23 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 8 জন ও ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 15 জন প্রার্থী। যাচাই বাছাই 6 মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন 13 মার্চ। এরপর 31শে মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনা জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট চত্বরে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের 12টি উপজেলায় ইতিমধ্যেই নির্বাচনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আমরা দেখেছি যে প্রত্যেকটি উপজেলাতে উৎসবমুখর পরিবেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, ভাইস চেয়ারম্যান পদেও একাধিক প্রার্থী মনোনয়ন জমা পড়েছে এবং এখন পর্যন্ত যে পরিবেশ বোঝা যাচ্ছে যে 31 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটি এখনই মনোনয়নপত্র দাখিলের যে পরিবেশ সেটি দেখে বলা যাচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে জড়ো হয়েছি। আমাদের সাথে ময়মনসিংহের 4 জন বিশিষ্ট ব্যক্তি আছেন। আমি প্রথমেই এই নির্বাচন বিষয়ে প্রথমে যেতে চাই ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক আতল করিম খোকন তার কাছে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে উপজেলা নির্বাচন 31শে মার্চ যেটি ময়মনসিংহে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের এখন পর্যন্ত কি পরিবেশ দেখছেন, কি অবস্থা বা কেমন নির্বাচন আশা করছেন? ময়মনসিংহ জেলার 12টি উপজেলা 31শে মার্চে উপজেলা পরিষদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, আজকে থেকেই বোঝা যাচ্ছে যে এটি উৎসাহজনক
উৎসব মুখর হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রার্থী তালিকা দেখেই মনে হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান কোনো কোনো উপজেলায় 3 জন এবং সর্বোচ্চ 8 জন পর্যন্ত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে তো অসংখ্য প্রার্থী রয়েছেন। তা আমরা আশা করব যেরকমভাবে অংশগ্রহণমূলক এখন থেকে বোঝা যাচ্ছে, ওদিনও মানে নির্বাচনের দিন সুস্থ এবং সুন্দর পরিবেশ হবে, ভোটাররা নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের ভোট যেন আগেই মানে শেষ হয়ে যায় এরকম যে একটি কথা রয়েছে সেটি আশা করব যে সেটি হবে না। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে সুষ্ঠু পরিবেশে আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা যেন যারাই নির্বাচিত হবেন জনগণের ভোটে তারা যেন ওই এলাকার উন্নয়ন, যে বিষয়টি গত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, গ্রাম হবে শহর। আমরা আশা করব প্রকৃতপক্ষেই গ্রাম হবে শহর, মানুষের বসবাসের উপযোগী হবে এবং উন্নয়নটি গ্রাম পর্যন্ত যাবে তাদের মাধ্যমে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন কবি সমাজকর্মী কবি ইয়াজদানি কুরাইশি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উপজেলা নির্বাচন নিয়ে আসলে আপনার কি প্রত্যাশা বা নির্বাচনটি কেমন হওয়া উচিত, মানুষের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আমি আসলে তাকিয়ে আছি আমাদের যে ভোটাধিকারের যে বা ভোটাধিকার আমাদের গণতন্ত্রের চর্চার যে মিনিমাম যে সুযোগটি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হয়, সেখানে সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে একটি মানে জনপ্রতিনিধি উঠে আসবেন এবং এই জনপ্রতিনিধি উঠে আসার যে ঘটনাটি সেটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এবং আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে ভোট নিয়ে নানান রকম আমাদের দেশে নানান রকম কালচার সংস্কৃতি চলে আসছে। আমরা অনেক কষ্টে একটা সুস্থ ধারার দিকে এসে গেছিলাম, যে ধারায় আমরা সকলের ভোট দেওয়ার জায়গাটি নিশ্চিত করার জন্য আমরা জানি যে এখন ভোটার আইডি কার্ড আছে, ছবি সম্বলিত ভোটার লিস্টগুলো পর্যন্ত করা হয়েছে। সেসবের ভিতর দিয়ে একটি স্বচ্ছ নির্বাচনের চিন্তার ভিতর থেকে এগুলো করা হয়েছে। কিন্তু আমরা মানে নিশ্চয়ই আশা করব যে আমাদের এই অন্তত স্থানীয় সরকারের এই নির্বাচনটি, যেটি অনেক বেশি জনসম্পৃক্ত হয়, অনেক বেশি উৎসাহব্যঞ্জক হয় এবং এটির সঙ্গে নানান মুখী আমাদের স্থানীয় যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো জড়িত আছে, ফলে এখানে মানুষের একটি প্রত্যাশার জায়গা ঘটবে এবং তারা বিপুলভাবে এই জায়গায় অংশগ্রহণ করার সুযোগটি যেন পায়, তারা যেন অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশটি নিশ্চয়ই সবাই মিলে, সকল রাষ্ট্র, সামাজিক শক্তি সবকিছু মিলে সেই জায়গা নিশ্চিত করতে হবে। সমস্ত রাজনৈতিক শক্তি সেজন্য অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আমরা সেরকমটি প্রত্যাশা করি এবং সেরকমভাবেই একটি সুন্দর নির্বাচন, আনন্দমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। ধন্যবাদ। আমাদের সাথে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন, তরুণ ভোটার। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নির্বাচন নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি, বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে তরুণদের কি প্রত্যাশা? দেখুন, বাংলাদেশের মতো এককেন্দ্রিক সরকার ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ধারণাটি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মতো কোনো বিষয় নেই, যেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেগোশিয়েট করবে আপনার বাজেট নিয়ে কিংবা স্থানীয় পর্যায়ে উন্নয়নের ধারণা নিয়ে। এখন যে কাজটি করতে হবে, আমরা যখন দেখি সংসদে একজন আইন প্রণেতা যান, তিনি তখন ল মেকিংয়ের বিষয়টি পরিবর্তন রেখে বাদ রেখে স্থানীয় পর্যায়ে যে প্রভাব বিস্তার করেন, তখন দেখা যাচ্ছে যে স্থানীয় সরকারের উন্নয়ন এবং শক্তিশালীকরণের যে ধারণাটি থাকে তখন সেটি সম্ভব হয় না। যখন এটি সম্ভবপর হয় না, তখন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যায় তরুণরা সম্পৃক্ত হতে পারে না এবং স্থানীয় পর্যায়ে পেশি শক্তি কিংবা পারিবারিক শক্তি যে প্রয়োগের একটি বিষয় রয়েছে এবং এই শক্তিগুলো প্রয়োগের বিষয়ের ফলে দেখা যাচ্ছে একটি লবিংয়ের সংস্কৃতি তৈরি হয় এবং এই লবিংয়ের সংস্কৃতি তৈরির ফলে তরুণরা সম্পৃক্ত হতে পারে না এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের যে ধারণাটি সেটি বাস্তবায়ন হয় না। এবং এটি যদি বাস্তবায়ন না হয়, তবে একটি দেশে এককেন্দ্রিক যে ব্যবস্থাপনা আছে সেই এককেন্দ্রিক ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে উন্নয়ন হবে না এবং দেশটি সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারবে না। আরেকটি বিষয় আপনি দেখবেন, একটি সময় ছিল যখন উপজেলা পর্যায়ে শিক্ষার হার খুব কম ছিল, কিন্তু শিক্ষার যে বিকাশ ঘটছে বাংলাদেশে, তো উপজেলা পর্যায়ে প্রচুর পরিমাণ মানুষজন শিক্ষিত হচ্ছে এবং ছেলেরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ছে। তো এখন এইখানে যদি আমাদের প্রতিনিধি শিক্ষিত না হয়, একজন শিক্ষিত প্রতিনিধি আমরা না পাই এবং ন্যূনতম একজন গ্রাজুয়েট প্রতিনিধি আমরা যদি না পাই, তাহলে তিনি যেই সরকার ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হবেন, তখন দেখা যাচ্ছে শিক্ষিত সমাজ এর বাইরে পড়ে যাবে। ধন্যবাদ। আমি চেষ্টা করবো আবার আপনার কাছে আসার। আমি একটু যেতে চাই, আমাদের সাথে একজন উদ্যোক্তা আছেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যারা নির্বাচিত হবেন তাদের কাছে কি প্রত্যাশা আছে আপনাদের, বা এই নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা?
ধন্যবাদ সময় টিভি চ্যানেলকে এত চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে উপজেলা নির্বাচন, এখানে নির্বাচিত ব্যক্তিদের দায়িত্ব অনেক, কিন্তু কতজন ব্যক্তি আসলে তার দায়িত্ব ঠিকভাবে পালন করে এটা বিভিন্ন সময় আমাদের প্রশ্নাতীত এবং প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিষয়টা। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে উপজেলা নির্বাচনে নির্বাচিত যেসব ব্যক্তিত্বরা থাকবেন তারা অবশ্যই যেন জনগণের জন্য কাজ করেন, তারা যেন দেশের জন্য কাজ করেন, কারণ আমাদের দেশ অনেক সম্ভাবনাময়, এখানে অনেক কিছু করার আছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি বলেছেন যে প্রত্যেকটা গ্রাম হবে শহর। তাহলে শহর কি হবে এটা আমরা সহজে অনুমান করতে পারছি যে তিনি পৃথিবীর সবচেয়ে যে উন্নত যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো বাংলাদেশে আস্তে আস্তে প্রয়োগ করার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন, আবারও উনি নির্বাচিত হয়েছেন। আমি বলবো যে উপজেলা নির্বাচনে নির্বাচিত যেসব সদস্য থাকবেন, জনপ্রতিনিধি থাকবেন, তারা অবশ্যই তারা জনগণের জন্য কিছু করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এবং প্রত্যেকটা উপজেলা পরিষদে আপনার একটা অভিযোগ বাক্স যেন থাকে, যেখানে কিনা অভিযোগগুলোকে সঠিকভাবে মূল্যায়িত করে যেন তারা বিভিন্ন সমস্যাগুলো নিরসনের চেষ্টা করেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর এছাড়া বলবো যে দেশের আইন অবশ্যই যেন তারা নিজের হাতে তুলে না নেয়। এটা আমাদের যে সাংবিধানিক যে প্রক্রিয়া আছে সেই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই যেন তারা সলিউশন করার জন্য সচেষ্ট থাকেন। এবং ধন্যবাদ। আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে ময়মনসিংহের 4 জন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তারা বলছিলেন যে আগামী যে নির্বাচনটি হবে 31 মার্চ এই ময়মনসিংহে, সেই নির্বাচনটি যেন সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ হয় এবং সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং যারা এই নির্বাচিত হয়ে আসবেন তারা এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই 12টি উপজেলার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন নিয়েছে এবং 2-1 দিনের মধ্যেই তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সেই ইভিএম ভোটদান পদ্ধতি সম্পর্কে জনগণকে সচেতন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে আজকের উপজেলা নির্বাচন নিয়ে জনপদের সময় সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ময়মনসিংহের সাধারণ মানুষের ভাবনা জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। জনপদের সময়ে আরো থাকছে। নতুন কৌশল হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বেছে নিচ্ছে স্বর্ণ চোরা কারবারিরা। বাহক ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারে শুধু চিনি ছাড়া বাকি সব ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিশেষ করে ভোজ্য তেল, ডাল এবং আদা ও পেঁয়াজের মতো ভোগ্যপণ্যের দাম 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীত পেরিয়ে গরমের মৌসুম আসতে শুরু করায় বাড়তে শুরু করেছে সয়াবিনের বিপরীতে পাম অয়েল এবং সুপার সয়াবিনের চাহিদা। কিন্তু বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোজ্য তেলের দামও নিয়ন্ত্রণে আসছে। কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে গেছে। আন্তর্জাতিক বাজার কমাতে এখানে আমাদের আভ্যন্তরীণ বাজারও কমে গেছে এবং সাথে সাথে খুচরা বাজারও কমে গেছে। ভারত থেকে লাগামহীনভাবে আমদানি হওয়ায় সাধারণ মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। রসুনের দাম সামান্য বাড়লেও কমেছে আদার দাম। রসুনটা আমদানি কম, তাই গত সপ্তাহে ছিল 70-72, এই সপ্তাহে আছে 78 থেকে 80 টাকা। শীতকালীন সবজির কারণে ডালের চাহিদা কম, ফলে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের ডালের দাম কমেছে। মসুর ছিল 47 করে, এখন এটা 46 করে চলতেছে। আর মুগ ডাল ছিল আমাদের কাছে 72 টাকা, এখন এটা 1 টাকা কমে 71 করে চলতেছে। প্রায় 2 মাস হতে চললো নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। এই সপ্তাহ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 50 পয়সা করে। ডেলি মাল ডেলি পাওয়া যায় না, এখানে একটু 20 টাকা 10-20 টাকা বেড়ে গেছে। প্রতিদিন 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, আসাদগঞ্জ ও খাতুনগঞ্জে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় ইন্টারন্যাশনাল বুকিং রেটের সরাসরি প্রভাব পড়ে এখানকার বাজারে। তাই ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য উপযুক্ত সময়ে ভোগ্যপণ্য আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস
জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। খুলনায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাড়া মহল্লা থেকে হাট বাজার সব জায়গায় চলছে নির্বাচনী আলাপ আলোচনা। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। ডুমুরিয়া 14টা ইউনিয়নে ছুটে বেড়াতে পারে এমন ধরনের একজন নেতৃত্ব চাই। উন্নতি যাতে হতে পারি, সামনে আগতে পারি, আমরা সেই যোগ্যরে আমরা চাই। মাদক দ্রব্য এবং সন্ত্রাস নির্মূল হবে এমন ধরনের প্রার্থী আমরা চাই এবং তাকে আমরা ভোট দিব। আমাদের সুখ দুঃখের সাথীও থাকতে চাই, সৎ এবং একজন যোগ্য প্রার্থী আমরা চাই। রাস্তাঘাটে বা আবাসনের যে ব্যবস্থাগুলো এইগুলো মোটামুটি খুব ভালো হোক, আমরা এটাই চাই। গরিব এলাকা থাকতে এই ওষুধ আমরা ক্রয় করতে পারি না, ধানে পোক লাগে, তাতে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারি না। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরগরম খুলনার রাজনীতি। বেড়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা। সাধারণ ভোটাররাও ব্যস্ত নানা হিসেব নিকেশে। তাদের ভাবনা জানাতে ডুমুরিয়া উপজেলা চত্বর থেকে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম। পারমিতা, যেমনটি বলছিলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে খুলনার সকল উপজেলাতে অর্থাৎ 9টি উপজেলা রয়েছে, সেখানে কিন্তু এখন প্রার্থীদের তৎপরতা বেড়েছে। অর্থাৎ আজকে ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। চলতি মাসের শেষ দিকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আজকে ডুমুরিয়া উপজেলার নির্বাচন খবর আপনাদেরকে আমরা জানাবো। আমাদের মাঝে অতিথিরা উপস্থিত রয়েছেন, এখানকার স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুরুতেই আমরা তাদের সাথে কথা বলতে চাই। আজকে তো নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল, তো উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা জমা দিয়েছে। তো আপনার কাছে এই গোটা নির্বাচনটাকে কেমন মনে হচ্ছে? এই উপজেলার নির্বাচনটার পরিবেশ কেমন মনে হচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে। আপনারা জানেন যে খুলনার ডুমুরিয়া উপজেলা সবচেয়ে একটা বৃহত্তর উপজেলা, 14টা ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এখানে 2,42,000 ভোট রয়েছে। তো এখানে আজকে আপনারা জানেন যে আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তো এখানে ডুমুরিয়া উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 4 জন মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী জমা দিয়েছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন 10 জন। তো সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত অর্থাৎ 5টা পর্যন্ত এখানে সব প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটি নাই। তো আমরা আশা করছি যে এই যে শান্তিপূর্ণ যে আজকে দিনটা চলে গেল, এই দিনের মতো যেন 31 মার্চে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে এরকম হয়, এটা আমরা প্রত্যাশা করি। সাথে সাথে আমরা বলবো যে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যারা নির্বাচিত হবেন, তো তারা যেন চোর না হয় এবং তারা যেন সমাজের জন্য কাজ করে এবং অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে। তো একজন রাজনৈতিক নেতা বলি, তারপর একজন প্রার্থী বলি বা জনপ্রতিনিধি বলি, তো তাদের প্রথম কাজ হলো যে তারা তাদের সমাজের অধিকার বঞ্চিত মানুষগুলোকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সাথে একটু কথা বলবো। উপজেলা নির্বাচন তো 31শে মার্চ। তো এই উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যান যারা নির্বাচিত হবেন, তাদের কাছে মূলত আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? ধন্যবাদ সময় টিভিকে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের শেষ সীমানায় ডুমুরিয়া থানা অবস্থান করায় এখানে অনেকগুলো সমস্যাই বিদ্যমান। যেমন ওয়াটার এবং স্যানিটেশনের একটা বড় সমস্যা আছে, নদী ভাঙন আছে, সেই সাথে সাথে জলাবদ্ধতাও একটা সমস্যা। তা যে চেয়ারম্যান আসবে নতুন, আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে স্থানীয় সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হবে তা যেন সুষ্ঠু হয় এবং জবাবদিহিতামূলক হয়। এবং সাথে সাথে আমাদের এখানে যে সুপেয় পানির যে সমস্যা, এই অঞ্চলের মানুষের সুপেয় পানির সমস্যাকে সমাধান করার জন্য গভীর নলকূপ, সাথে সাথে সুপেয় পানির আধার তৈরি করা যাতে তারা করতে পারে, সেদিকে যেন মনোনিবেশ করে। সাথে সাথে হচ্ছে গিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য যে খাল পাটাগুলো অবৈধভাবে দখলদারদের হাতে আছে, সেগুলো যেন মুক্ত করতে পারে। যেহেতু এই অঞ্চলে এবার নমিনেশন পেপার জমা দেওয়ার সময় দেখলাম যে যুব সমাজের আধিক্যটা বেশি আছে যারা ক্যান্ডিডেট, তা তাদের কাছে আমরা প্রত্যাশা করি
যে এই অঞ্চলের যুব সমাজের দিক থেকে তাকাতে কেননা যুব সমাজ সহ জনশক্তিকে যদি শক্তিতে বা সম্পদে রূপান্তরিত করতে পারে, দেশ সেবায় মনোনিবেশ করতে পারে, তাহলেই দেশের কল্যাণ হবে। তাই সেই জায়গা থেকে আমাদের 90-এর দশকে ডুমুরিয়াতে দেখছিলাম যে সাংস্কৃতিক অঙ্গন একটা বিশাল সেক্টর ছিল, সেই সেক্টরটা টোটালি ধ্বংস হয়ে গেছে। সেদিকে সাংস্কৃতিক শিল্পকলা একাডেমির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনটা আবার পুনর্জীবিত করতে পারুক, সাথে সাথে যুব সমাজকে যাতে খেলাধুলার সাথে নিয়ে আসার জন্য ক্রীড়া কমপ্লেক্স সহ যাবতীয় উদ্যোগগুলো যদি নেয়, তাহলে মনে হয় যে এই অঞ্চলের কল্যাণ হবে। আমার আসলে প্রত্যাশা যে যেই নির্বাচিত হোক তার কাছে এটাই প্রত্যাশা করি যে ডুমুরিয়ার কল্যাণে যুব সমাজ সহ ওয়াটার এবং স্যানিটেশন জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আপনাকে কাছে জানতে চাই যে স্থানীয় সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করতে একজন চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন তার কি কি কাজ করা উচিত বলে মনে করছেন? আমি মনে করি, আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ, ডুমুরিয়ায় একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আধুনিক ডিজিটাল ডুমুরিয়া গড়ে তুলবে এমনই একজন প্রার্থী হোক যে আমাদের এই জনবান্ধব সরকারের এই যে উন্নয়ন ধারা এটাকে অব্যাহত রাখতে পারে, এমনই একজন প্রতিনিধি আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ডুমুরিয়া তো সম্ভাবনাময় একটি এলাকা কৃষি ক্ষেত্রে, এবং এখানে মৎস্য চাষও একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তো এখানকার ব্যবসায়িক বান্ধব পরিবেশ সৃষ্টিতে একজন উপজেলা চেয়ারম্যানের কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ সময়ের খবর এনটিভিকে। আমরা এইখানে চাই একজন এমনই উপজেলার চেয়ারম্যান হোক যে একজন ভালো, সৎ, নিষ্ঠাবান হোক। আমাদের ডুমুরিয়া এলাকায় যে সমস্ত গরিব দুঃখী লোকজন আছে, বিভিন্ন সমস্যায় পড়লেই যেন এমন একজন চেয়ারম্যান সে তার পাশে যেয়ে দাঁড়ায়, সুন্দরভাবে দুটো কথা বলতে পারে, এরকম ধরনের চেয়ারম্যান চাই। আর যাতে আমার ডুমুরিয়া এলাকায় যাতে দখলবাজি, চাঁদাবাজি, দোকানের চাঁদা এবং দখলবাজি, সন্ত্রাসী মুক্ত কার্যকলাপ যদি না হয় এমন একজন চেয়ারম্যান চাই আমরা, যেন তার দ্বারাই আমরা এগুলো নির্মূল হোক। আরও আমাদের এইখানে ডুমুরিয়া হসপিটাল আছে, এই হসপিটালে দেখা গেল আমাদের ডুমুরিয়া এলাকার লোক ডাক্তার থাকতে নার্স থাকে না, নার্স থাকতে ডাক্তার থাকে না। আমরা চাই এই উপজেলার চেয়ারম্যান যিনি হোক এবং আমাদের ডুমুরিয়া উপজেলা একটা মডেল ডুমুরিয়া উপজেলা তৈরি হোক, এবং আমাদের হসপিটালে যাতে লোকজন যাইয়ে সুস্থ সেবা পায়, এর জন্যই আমরা এমনও একজন ভালো চেয়ারম্যান চাই, এবং সেজন্য উন্নয়নমূলক দেশের কাজ করে এবং ডুমুরিয়ার মডেল ডুমুরিয়া বন্ধন সৃষ্টি করতে পারে, আমরা এমনই একজন উপজেলা চেয়ারম্যান চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ডুমুরিয়া তো একটি সম্ভাবনাময় এলাকা এবং কৃষি ক্ষেত্রে বিশেষ করে। তো এখানে অনেক ঘাস জমি রয়েছে যেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যারা ভূমিহীনরা চাইলেও আসলে তারা এটি চাষ করতে পারে না। তো এই বিষয়ে আসলে উপজেলা চেয়ারম্যানের কি ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন? সময় টিভিকে ধন্যবাদ জানাই। কৃষি খাস জমি ডুমুরিয়া থানায় অনেক আছে, এগুলো বিগত দিন ডুমুরিয়া নদী খনন, শালতা, ভদ্রা খনন করার জন্য কিছু জমি নদীর ভিতরে চলে গেছে, আর কিছু জমি আছে। আমার মাননীয় এমপি মহোদয় অনেক অকৃত্রিম পরিশ্রমে বারবার ডিওলিটার দেওয়ার পরে এই শালতা নদী, ভদ্রা নদী কাটিয়েছে। বিগত দিনে এই ডুমুরিয়ায় পানিবদ্ধতা থাকতো, এখন এই নদী কাটার পর পানিবদ্ধতা দূর হয়ে গেছে। এই খাস জমি উপজেলা চেয়ারম্যান যিনি নতুন হবেন তিনি এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করে খাস জমি গরিবের মাঝে বন্টন করে দেই, সে আশাবাদ ব্যক্ত করি আমি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আবারও সময় টিভিকে। আমরা নতুন যে চেয়ারম্যান হবে, নির্বাচিত হবে, তার কাছে প্রত্যাশা করি ডুমুরিয়া আসলে অনেক জায়গা থেকে অবহেলিত। স্বাস্থ্যসেবা প্রাণকেন্দ্রে একটা মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময় অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স থাকলে ড্রাইভার থাকে না, আবার ডাক্তাররা পাবলিক প্র্যাকটিস অনেক সময় করে। সরকার থেকে আসলে অনেকগুলো সাপোর্ট আসে, ওষুধপত্র অনেক কিছুই আসে। ডাক্তাররা যাতে রোগীদের
সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারে এবং সরকার প্রদত্ত যে ওষুধগুলো আছে সেটা যাতে দিতে পারে, সাথে সাথে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিগুলো যেন মেইনটেনেন্স করে বা নতুন করে স্থাপন করে, যাতে গরিব মানুষের দূরে কোথাও না যেতে হয়। ধন্যবাদ আপনাকে। পারমিতা, এতক্ষণ শুনছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার সাধারণ মানুষের কথা। আজকে এই উপজেলার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এখানে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা হয়েছে, পাশাপাশি যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কাছে সেই জনপ্রতিনিধি যারা আগামীতে নির্বাচিত হবেন তাদের কাছে প্রত্যাশার কথা জানালেন এখানকার তৃণমূলের মানুষ। তো এই ছিল আমার কাছে খুলনা ডুমুরিয়া উপজেলা থেকে নির্বাচনী আলোচনা সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে খুলনাবাসীর ভাবনার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে মৃত একই পরিবারের 5 জনের মধ্যে একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই কারণে অপর 4 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক এ তথ্য জানান। এর আগে সংস্থাটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হয়। গত 9 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বাদিয়াডাঙ্গির মরিচপাড়া এলাকায় আবু তাহের নামের একজনের হঠাৎ মৃত্যু হয়। প্রথমে এটি স্বাভাবিক মৃত্যু ধারণা করলেও 20 ফেব্রুয়ারি তার মেয়ে জামাই হাবিবুর রহমান সহ ওই পরিবারের 4 জনের মৃত্যু হয় রংপুর মেডিকেলে। পরে অনুসন্ধানে নামে IEDCR। নমুনা সংগ্রহের পর আবু তাহেরের শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেন বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি এড়াতে চোরা কারবারিরা সোনা পাচারের জন্য এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বেছে নিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় একদিনেই ধরা পড়েছে প্রায় 35 কোটি টাকা মূল্যের 700 সোনার বার। এ ঘটনায় 4 জন বহনকারীকে আটক করা হলেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। কমলদের আরও একটি রিপোর্ট। সড়কপথে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরেশ্বরায় সোনা পাহাড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহ হয় একটি প্রাইভেট কার আটকের পর তল্লাশি চালানো হয়। এই সময় প্রাইভেট কারের বিভিন্ন অংশে পাওয়া যায় 60টি প্যাকেট। এসব প্যাকেট খুলে জব্দ করা হয় 600টি স্বর্ণের বার, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। আগে আকাশপথে স্বর্ণের চোরাচালান হলো, মহাসড়কে এত বড় চালান আটকের ঘটনা এবারই প্রথম। কোনো কারণে তারা রুট পরিবর্তন করে থাকতে পারে, তাই এই বিষয়টা আমরা তদন্তে দেখব। যারা চোরাচালানকারী তারা মনে করতে পারেন যে মহাসড়কে তো কখনো চেকিং হবে না বা এই বিষয়টা কল্পনায় আসবে না, এই কারণে হয়তো তারা এটা চুজ করতে পারে। একই সময় নগরীর CRB এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে আরও একটি স্বর্ণের চালান। অপর একটি প্রাইভেট কারে পাওয়া যায় 5 কোটি টাকা মূল্যের 100টি স্বর্ণের বার। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নতুন এই রুট বলে মনে করছেন এই গোয়েন্দা কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা নজরদের আরও বৃদ্ধি করব এবং এই পথটাকে ব্যবহার করে যাতে এই ধরনের চোরাচালান ব্যবহার করতে না পারে, চোরাচালান চালিয়ে যেতে না পারে, এর জন্য আমাদের আরও সচেষ্ট প্রচেষ্টা আমাদের থাকবে। দুটি চালানের ঘটনায় আটক করা হয়েছে 4 জন বহনকারীকে, কিন্তু নানা কৌশলের কারণে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। মূলত মোবাইল ফোনে চলছিল এই চোরাচালান, জানিয়েছে পুলিশ। মোবাইলের মাধ্যমে তারা ইনস্ট্রাকশন পায়, ওই গাড়িটা নিয়ে ঢাকা যাচ্ছিল এবং গাড়িটা বাইতুল মোকাররমের সামনে গিয়ে তারা যেটা বলতেছে যে একইভাবে ইনস্ট্রাকশন পাবে যে আপনারা গাড়িটা রেখে চলে যান। স্বর্ণের চালান আটকের ঘটনায় নগরীর কোতোয়ালি এবং জেলার জোরারগঞ্জ থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো একেবারেই নিখাত, অর্থাৎ 24 ক্যারেটের। এবার চূড়ান্ত পরীক্ষা এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এই স্বর্ণের বারগুলি পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে নেওয়া হলো সিঙ্গাপুর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। সময় সংবাদে খবর প্রচারের পর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ, বুড়িগঙ্গা প্রশস্তকরণে বরাদ্দের সিদ্ধান্ত। কাল থেকে ফের শুরু হবে উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও হয়নি অনেক ক্ষেত্রেই, বললেন সিইসি। অভাব রয়েছে দৃঢ়তার। এবং নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে চিনি ছাড়া সব ভোগ্যপণ্যের দাম। ভোজ্য তেল, ডাল, আদা, পেঁয়াজের দর কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।